আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চৌদ্দগ্রামে জামায়াতে প্রার্থী সমাবেশে আওয়ামী লীগ নেতার বক্তব্য, সমালোচনা। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা। প্রচারের শুরুতেই উত্তাপ, বিএনপি জামায়াত মুখোমুখি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চৌদ্দগ্রামে জামায়াতের প্রার্থীর সমাবেশে আওয়ামী লীগ নেতার বক্তব্য, সমালোচনা। কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের ওই নেতার নাম সালাউদ্দিন আহমেদ মজুমদার। তিনি কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্টের পর তাকে অপসারণ করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার ছুফুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে ছুফুয়া বাজারে নির্বাচনী সমাবেশে চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় সেখানে উপস্থিত হন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন। তখন আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা করেন, সালাউদ্দিন সাহেব এখানে এসেছেন, আমি তাকে স্বাগত জানাই। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, সালাউদ্দিন এখন আপনাদের সালাম দেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ঘোষণার পর মঞ্চে এসে বক্তৃতা করেন সালাউদ্দিন। প্রায় ২ মিনিটের বক্তৃতায় তিনি বলেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনারা কেন্দ্রে আসবেন, ভোট দেবেন। এখন শিক্ষিতের হার বেশি, আপনারা সবই বোঝেন। আপনারা বুঝে শুনে নিজেদের রায় দেবেন, ভালো জায়গায় দেবেন, যেখানে দিলে কাজে লাগবে সেখানে দেবেন। আমি এর বেশি কিছু বলবো না। চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির তাহের ভাইকে আপনারা এখন টিভিটি খবরে দেখেন। তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন, বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তাই ভোটে আপনারা বুঝে শুনে রায় দেবেন। তাহের ভাই কিছুটা অসুস্থ, আমি আপনাদের কাছে তাহের ভাইয়ের জন্য দোয়া চাই এবং তার দীর্ঘায়ু কামনা করি। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে ভারতের সরকারকে আবারও বার্তা দিয়েছেন তিনি। বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি প্রত্যাশা করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং দুই দেশের টানাপোড়েন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানও স্পষ্ট করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ ভারত সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরই মূলত বড় ধরনের টানাপোড়েন দেখা দেয় বাংলাদেশ ভারত সম্পর্কে। সংখ্যালঘু নির্যাতন, সীমান্ত উত্তেজনা এবং পাল্টাপাল্টি দ্বীপনৈতিক তলবের মতো ঘটনাও ঘটে। সবশেষ বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত দ্বীপনৈতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এ অবস্থার মধ্যেই বিবিসি ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ১০ মিনিটের ওই সাক্ষাৎকারে দিল্লিতে শেখ হাসিনার ভারতে অবস্থান, জাতীয় নির্বাচন, ঢাকা নয়াদিল্লি সম্পর্কসহ বিভিন্ন বিষয় উঠে আসে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে বসে শেখ হাসিনার কোনো ধরনের বিবৃতি প্রত্যাশা করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বর্তমান পরিস্থিতিতে এমন তৎপরতা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য ভালো কোনো উদাহরণ হবে না বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। এছাড়া সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিটি ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জড়িতদের গ্রেফতার নিশ্চিত করা জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলে না। বাংলাদেশের বিষয়েও ভারত সরকারেরও একই নীতি মেনে চলা উচিত। প্রচারের শুরুতেই উত্তাপ, বিএনপি জামায়াত মুখোমুখি।
প্রায় ১৭ বছর পর দেশ একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের দিকে যাচ্ছে। শান্তিপূর্ণ এক পরিবেশে এই ভোটযাত্রা শুরু হয়েছে ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে সামনে এসেছে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্য। কিন্তু প্রচারের প্রথম দিন থেকেই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামায়াতি পরস্পর আক্রমণাত্মক বক্তব্য শুরু করেছে কিছু সুনির্দিষ্ট বিষয়ে। নির্বাচনী প্রচার শুরুর মাত্র দুদিন হল। গতকাল শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার এই দুই দিনে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের বক্তব্য বিশ্লেষণ করলে যে স্পষ্টত ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা হল সামনের দিনগুলোতে পরস্পর আক্রমণের ধার আরও বাড়তে পারে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আগেই আঁচ করা যাচ্ছিল যে জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত পরস্পর বিরোধী শক্ত অবস্থানে যাবে। এখন পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে লক্ষণীয় বিষয় হচ্ছে এবারের নির্বাচনে বিএনপির দিক থেকে জামায়াতের বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দলটির ভূমিকা, ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র করার অভিযোগগুলো সামনে আনা হচ্ছে। পাল্টাপাল্টি আক্রমণ। বিএনপির চেয়ারম্যান তারিক রহমান গত ২ দিনে ঢাকার ভাসানটেক সহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জের ২৫০০ মিলে ৮টি জনসভায় বক্তৃতা দেন। আর জামায়াতের আমির শফিকুর রহমান ঢাকার মিরপুর সহ উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরে ৫টি জনসভায় বক্তব্য দেন। দুই নেতার বক্তব্যগুলো তুলনামূলক বিশ্লেষণ করলে পরস্পর বিপরীতমুখী অবস্থান স্পষ্ট হয়। তারিক রহমান জামায়াতের নাম উল্লেখ না করে ১৯৭১ সালে তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকার সমালোচনা করেন এবং ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতিকে শিরক ও কুফুরি বলে অভিহিত করেন। তিনি দাবি করেন প্রতিপক্ষ দল সৎ মানুষের শাসনের কথা বলে নিজেরাই অসৎ কাজ করছে এবং ধার্মিক অনুভূতি ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছে। তিনি নির্বাচনকে কেন্দ্র করে পোস্টাল ব্যালট ছিনতাই এবং এনআইডি ও মোবাইল ফোন নম্বর সংগ্রহের মাধ্যমে ভোট চুরির ষড়যন্ত্র সম্পর্কে বারবার সতর্ক করেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।